হৃদমায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আজকে থাকছে উপন্যাসটির 52তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। রাত 3:15। শেষ রাতের প্রহর ঘনিয়ে ভোর হতে চলল। সবেমাত্র বাসায় ঢুকল হৃদ। চারপাশে নিস্তব্ধ আর নিশ্চুপ পরিবেশ। এত রাতে নিশ্চয়ই কেউ জেগে থাকবে না। হৃদের পিছন পিছন আসিফও এসেছিল, তবে সে নিচতলায় চলে গেল নিজের বরাদ্দকৃত রুমে ঘুমাতে। জসিমের মেটার শেষ করতে করতে তাদের এতটা সময় লেগেছে। আশা করা যায় আজকের পর জসিম বা তার লোকজন অন্তত হৃদের বাবার পিছনে লাগবে না। ফ্ল্যাটের দরজা খুলে ভিতর থেকে লক করতে করতে আশেপাশে নীরব দৃষ্টিতে তাকালো হৃদ। ড্রিম লাইটের আলোয় জনমানবহীন বসার ঘরটা দেখে এগোলো নিজের কক্ষের দিকে। চাপানো দরজা ঠেলে রুমে ঢুকতেই চোখে পড়ল খালি ঘরটাকে। বুঝতে পারল মায়া হৃদের ঘরে ঘুমায়নি। হৃদ কক্ষের আলো জ্বালিয়ে এগোলো সামনে। হাতের চাবিটা ড্রেসিং টেবিলের ওপর রেখেই মায়ার সন্ধান করল পুনরায় কক্ষ থেকে বেরোতে বেরোতে। পরপর 2 কক্ষে চেক করে তৃতীয় কক্ষে প্রবেশ করতেই মায়ের দেখা মিলল সেখানে। এলোমেলো পা ফেলে বিছানায় শুয়ে আছে মায়া। খোলা চুল বিছানায় ফেরিয়ে ফ্লোরে পড়ে। হৃদ এগিয়ে এসে ঘুমন্ত মায়াকে কোলে তুলে নিল। অন্ধকারে সেভাবে এসেছিল ঠিক একই গতিতে পরপর পা ফেলে চলল নিজের কক্ষে। মায়াকে বিছানায় শুয়ে বেড সাইডের আলো জ্বালিয়ে মায়ার গায়ে ব্ল্যাঙ্কেট জড়ালো হৃদ। ঠান্ডায় উষ্ণ আরাম পেতেই মায়া কাত হয়ে শুলো গায়ের ব্ল্যাঙ্কেটটা টেনে। হৃদ কোমর ঝুঁকে মায়ার এলোমেলো খোলা চুল গোছাতে লাগলো। মেয়েলি কাজের ধারণা নেই তার, তাই মায়ার সমস্ত চুল এলোমেলো অবস্থায় দলা বাঁধা করলো পেঁচিয়ে। বালিশের উপর রেখে উঠে দাঁড়াতে দাঁড়াতে বেখেয়ালি চোখ পড়ল ঘুমন্ত মায়ের নিষ্পাপ মুখে। অল্প আলোয় কেমন ঝলমল করছে মায়ের রূপ। হৃদ কপাল কুঁচকে হাঁটু কেড়ে বসলো মায়ের সম্মুখে। পরপর কপালে ভাঁজ ফেলে দৃষ্টি ঘোরালো মায়ের মুখে। এই মুখটা তাকে ভীষণ ডিস্টার্ব করে, অথচ এই মুখটার দিকে তাকালে সবাই বলবে এই নারী কত নিষ্পাপ। সে কাউকে জ্বালাতেই পারে না, অথচ হৃদ জানে এই নারী কতটা ভয়ঙ্কর। হৃদের মতন শক্ত পার্সোনালিটির মানুষকেও এই নারী বাধ্য করতে পারে। এই তো আজ যেমন বাধ্য হয়ে বউয়ের সামনে ঝুঁকে আছে, এর থেকে বড় প্রমাণ কি হতে পারে। হৃদের কুচকানো কপালের ভাঁজ সোজা করল। মায়ার গালে আসা চুলগুলো সরিয়ে দিতে চাইলে ঠান্ডা হাতের ছোঁয়া পড়ল মায়ের গালে। বরফের ন্যায় ঠান্ডা হাতের ছোঁয়া পেতে ঘুমন্ত মায়া নড়ে উঠল অল্প। হৃদ নিজের ঠান্ডা হাতটা তবুও সরালো না মায়ের গাল থেকে, বরং আক্রোশে নিজের কাজ করল। মায়ার গালে আসা চুলগুলো কানের নিচে গুজে দিতে দিতে নিজের ঠান্ডা হাতটা মায়ের গালে চেপে ধরল। মায়া আবারও নড়ে উঠতে হৃদের দৃষ্টিতে নমনীয়তা দেখা গেল। দীর্ঘশ্বাস গোপন করে হৃদ বলল, আজকেও তুমি বেঁচে গেলে বউ, তবে দিন আমারও আসবে। এই একই বিছানা তোমার রাত জাগার সাক্ষী হবে। কথাটা বলেই হৃদ নিজের উষ্ণ ঠোঁট ছোঁয়ালো মায়ের গালে। শব্দ করে চুমু খেলো পরপর একই জায়গায়। মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে মায়ের নাকে নাক, কপালে কপাল ঠেকিয়ে নিশ্চুপ রইল হৃদ। ধীরে বলল, আমার তুমি কখন আপন হয়ে গেলে বউ, তোমায় ছাড়া কিছু চলে না আমার, শূন্য আমি। মায়ের নাকে নাক ঘষে হৃদ উঠে দাঁড়ালো। কভার থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ঢুকলো ওয়াশরুমে। ঘুমন্ত মায়া ঘুমিয়ে থাকলো, টের পেল না হৃদের উপস্থিতির খবরটা। আর না শুনতে পারল হৃদের না বলা ভালোবাসাময় কথাগুলো। হৃদের অব্যক্ত ভালোবাসার কথাগুলো আবারও মায়ের কাছে অপ্রকাশিত থাকলো। মায়ের শোনা হলো না স্বামীর বলা ভালোবাসার কথাগুলো। হৃদ সময় নিয়ে গোসল করে একেবারে বেরোলো। রাতে খাবার সে বাহির থেকে খেয়ে এসেছিল বলে দ্বিতীয়বার খাওয়ার প্রয়োজন পড়ল না। হৃদ হাতের টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে কফি মেকারে নিজের জন্য কফি বানালো। হাতের কফিতে চুমুক দিতে দিতে পিছন ঘুরে তাকালো ঘুমন্ত বউয়ের দিকে। ভেজা চুল আর ধোয়া উড়ানো কফির মগ যেন নিস্তব্ধ পরিবেশ মোহিত করছে। হৃদ পিছনের শিলটে কোমর ঠেকিয়ে বাম হাত গোজালো পকেটে।
ডান হাতের কফির মগে চুমুক বসাতে বসাতে ভাবল, বিয়ের পর এই প্রথম দুজন একত্রে বন্ধ দরজার ভেতরে রাত কাটাচ্ছে, অথচ তার বউ ঘুমিয়ে। এই রাতটা সুন্দর হতে পারত যদি তার বউ সঙ্গ দিত। ঘুমন্ত বউকে জাগ্রত করতে আপাতত তার মন নারাজ, সেও খানিকটা ক্লান্ত। সারাদিন পর রাতটাও পার হলো ব্যস্ততায়। 2 ঘন্টা ঘুমিয়ে আবারও বেরোতে হবে বাবার সঙ্গে। এমন আরও 2টা দিন যাবে এখানে ব্যস্ততার মধ্যে। ঢাকা বীরে যা করার করতে হবে ওদের বিয়ের ব্যাপারে। তবে যত যাই কিছু হোক না কেন, কোনোভাবেই সে বউকে আর হাতছাড়া করবে না। হৃদ যেখানে থাকবে তার বউ সেখানেই থাকবে। এতে 2 পরিবারের কারো কথা সে শুনবে না আর। বউ তার, ডিসিশনও তারই হবে। তার শ্বশুরবাড়ির মানুষ মানুক বা নাই মানুক, বিয়ে করার সময় যখন সম্মতি নেওয়া হয়নি, বিয়ের পর বউকে তার সাথে রাখার জন্য অন্য কারো সম্মতি অন্তত হৃদ খানের প্রয়োজন নেই। 2 পরিবারের যদি কারো হৃদের বিয়ে নিয়ে কোনো সমস্যা থাকে, সেটাও হৃদ শুনতে যাবে না। তবে পরিবারের সবাই যদি তাদের বিয়ের সামাজিক আনুষ্ঠানিকতা চায়, তাহলে এতে হৃদের কোনো সমস্যা নেই। করুক আয়োজন, কিন্তু শর্ত একটাই, তার বউ তার সাথেই থাকবে। খানবাড়ির বাহিরে হৃদের বউ কোথাও যাবে না, এমনকি মায়ের নিজের বাড়িতেও না। মোট কথা, পরিস্থিতি যাই হোক, ভালো মন্দ সকল পরিস্থিতিতে তার বউ তার পাশে চাই। অন্তত কারো জন্যে সে তার বউকে নিজের থেকে দূরে করবে না। মনস্তাত্ত্বিক ভাবনায় হৃদ পরপর কফির মগে চুমুক বসালো। অর্ধ খাওয়া মগটা কফি মেকারের পাশে রেখে বিছানার দিকে এগোলো। মায়ের পাশে বিছানায় টান টান করে শুতে শুতে একে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকলো হৃদ। মায়া তখনও হৃদের দিকে পিঠ করে কাত হয়ে শুয়ে। হৃদ বিছানায় শুয়ে মায়ের বাহু চেপে নিজের কাছে টানল। উষ্ণতা আরাম পেয়ে মায়াও মিশে গেল হৃদের বুকের মাঝে। হৃদ দুজনের গায়ে ব্ল্যাঙ্কেট জড়াতে জড়াতে মায়ের মাথায় শব্দ করে চুমু খেলো। হাত বাড়িয়ে বেড সাইডের লাইট অফ করে দিতেই মুহূর্তে অন্ধকার ছুঁয়ে গেল কক্ষ জুড়ে। মায়ের ঘন নিঃশ্বাস আর হৃদের আলিঙ্গনের উষ্ণতা বয়ান করছে ভালোবাসা সুন্দর, যদি সঠিক মানুষের সাথে হয়। সকাল 8:45। হৃদের গাড়ি হতে মায়া ঝুই দুজনেই নামল কলেজের সম্মুখে। হৃদ সঙ্গে আসেনি, সে 2 ঘন্টা ঘুমিয়ে আবারও ছুটেছে নির্বাচনের কাজে। তাই মায়া আর জুইকে ড্রাইভারি নামিয়ে দিয়ে গেল হৃদের অপর গাড়িতে। জুই খুব সকালে মায়ের জন্য জামা কাপড় আর বই নিয়ে উপস্থিত ছিল ফ্ল্যাটে। মায়াকে হৃদের রুম থেকে বেরোতে দেখে খুব ইতস্ততায় জড়িয়েছিল জুই। তারপরেও মায়াকে এই নিয়ে কোনো প্রশ্ন করল না সে, বরং স্বাভাবিকের ন্যায় মায়াকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে আসলো কলেজের উদ্দেশ্যে। হৃদের সঙ্গে জুইয়ের দেখা মিলেনি। তার আগে হৃদ বেরিয়ে যাওয়াতে মায়াকেও সকালে লজ্জার সম্মুখীন হতে হয়নি। ইতস্ততায় জুই মায়ের সঙ্গে হাঁটতে হাঁটতে জড়তায় আস্তে করে বলল, গোসল করিসনি কেন? মায়া কলেজে ঢুকে আশেপাশে তাকিয়ে রাফার খোঁজ করল। রাফার সাথে মায়ার কষাকষির হিসাব বাকি। রাফার জন্য মায়া কম বিপদে পড়েনি। বলতে গেলে সে এখনও বিপদের মুখে ঝুলে আছে শুধুমাত্র এই রাফার জন্য। আজ রাফাকে হাতের কাছে না পেলেই নয়। অন্য মনস্ক মায়া জুইয়ের মনোভাব বুঝতে পারল না, আর না বুঝল জুইয়ের বলা কথাটার মানে। বরং জুইয়ের কথায় মায়া মুখ কুঁচকে বলল, এত সকালে গোসল কে করে? আমাকে দেখেছিস কখনো এত সকালে গোসল করতে? যে আজ করব, শুধু উল্টাপাল্টা কথা বলিস। মায়ার কথা জুইয়ের ইতস্ততা আরও বাড়ালো। মায়াকে সরাসরি কিছু বলতে না পেরে আবারও ইঙ্গিতে বুঝিয়ে মিনমিন করে বলল, এখন তো আলাদা বিষয়, তাই না? মায়া জুইয়ের কথার অর্থ না বুঝে আশেপাশের আপার খোঁজের অনুসন্ধানে চোখ ঘুরিয়ে বলল, কিসের আলাদা বিষয়? দেখ জুই, বিষয় যাই হোক না কেন, এই শীতের সকালে গোসল করার মতন পাবলিক আমি না, বুঝেছিস? গোসল না করে বেরিয়েছিস যে ভাই কিছু বলবে না? সে আবার কি বলবে? আমি কি তার মতো নাকি যে কথায় কথায় গোসল করব? সে তো রাত নেই দিন নেই, যখন তখন গোসল করে। রাতের 3টা বাজে উঠে গোসল করা পাবলিক। এসব মানুষের সাথে আমার তুলনা দিলি কেমনে? মায়ের কথায় জুইয়ের ইতস্ততা বাড়ল। জুই মায়াকে আসলে কিভাবে গোসলের বিষয়টা বোঝাবে তা নিয়ে দ্বিধায় পড়ল। মূলত জুই সকালে মায়াকে হৃদের রুম থেকে বেরোতে দেখেছিল বলে এই মুহূর্তে সেই সংকোচে আছে। মায়াকে গোসল করতে না দেখে সেটা দ্বিগুণ হলো। জুই মায়াকে পুনরায় বোঝাতে চেয়ে বলল, তারপরেও ঋতু, সবাই বলে মেয়েদের বিয়ে হলে নাকি গোসল করতে হয়।
মায়া বিরক্ত হয়ে বলল, আমার বিয়ের 2.5 বছর হয়েছে, এতদিন দেখেছিস আমাকে সকালে গোসল করতে, তাহলে আজ কেন করব? তারপরেও জুঁইয়ের কথায় ফোড়ন কেটে মায়া বিরক্তি নিয়ে বলল, তারপরেও কি জুঁই, তুই আজকে আমার গোসল নিয়ে পড়েছিস কেন? তুই কি আমাকে চিনিস না? আজ নতুন দেখছিস আমাকে সকালে গোসল না করতে, এমন ভাব করছিস আজকে সকালে গোসল করাটা যেন আমার জন্য ফরজ ছিল। তুইও তো গোসল করিসনি, তাহলে আমাকে বলছিস কেন? আমি আর তুই কি এক? অবশ্যই এক। এখন আয়, রাফাকে খোঁজ আগে, এই মাইয়ার আজ খবর আছে, ওর জন্য আমি এখনও বিপদের মুখে চলে আছি। চল চল। কথাগুলো বলতে বলতে মায়া তাড়াহুড়োয় পা চালালো কলেজের পথে। আশেপাশে তাকিয়ে রাফার খোঁজ করেও সন্ধান মিলল না। শ্রেয়া নাদিয়াও কলেজে নেই। মায়ের কলেজের গেট পেরিয়ে মাঠে যাবে, তখনই পিছন থেকে কেউ মায়ের কাঁধ জড়িয়ে ধরে উৎফুল্লতায় বলল, জানু এসেছিস, আই মিস ইউ। রাফার কণ্ঠ পেতে মায়া ফুঁসে উঠল। কাঁধের ওপর রাফার হাতটা খপ করে ধরে আক্রমণ করলো রাফার উপরে। রাগে ফুঁসে উঠে সরাসরি মেসেজের কথাটা উল্লেখ করে মায়া চেতে বলল, বেয়াদব মাইয়া, মেসেজে কি পাঠাইছিলি ওনাকে? আমার জামাই ছাড়া রাতে ঘুম আসে না, একা একা লাগে, সে বাসর বুঝে না, তার সিস্টেমে সমস্যা আছে, এজন্য বউয়ের কাছে আসে না। কিসের লিঙ্ক পাঠিয়েছিলি তাকে? আবার বলেছিলি লিঙ্ক দেখে দেখে শিখতে। ওই কি শিখবে? হ্যাঁ, কি শিখবে? মায়া রাগান্বিত মুখটা দেখে রাফা দুষ্টু হাসল। মায়াকে আরও রাখিয়ে দিতে নিচের হাতটা টেনে পুনরায় মায়ের কাঁধ জড়িয়ে ধরতে ধরতে বলল, আরে জানু ছিল, 2 দিন দেখা হয়নি বলে আমার উপর তোর এত ভালোবাসা বেড়ে গেল? মাইরি, সাংঘাতিক তো তুই। রাগান্বিত মায়া আরও খেপে গেল। রাফার হাতটা ঝটকা দিয়ে ফেলে দিতে দিতে বলল, অসভ্য মাইয়া, কিসব লিঙ্ক পাঠিয়েছিলে তুই ওনাকে? আগে সেটা বল। খবরদার, কথা ঘুরাবে না। রাগে মায়ের নাকের ফাটা ফুলে উঠেছে। রাফা তাতে মজা পেয়ে বলল, বাপরে, তোরা এত অ্যাডভান্স জানো, সব লিঙ্ক দেখাও শেষ, তাই কি কি শিখলি তোরা? কয়টা কাজে লাগালি বলতো শুনি? আউচ। বাহুতে হাত চেপে রাফা মৃদু চেঁচালো। রাফার কথায় মায়া তৎক্ষণাৎ হাতের বোতলটায় আঘাত করলো রাফার বাহুতে। রাফার চেঁচানোতে নাক মুখ শক্ত করে মায়া আবারও বলল, অসভ্য মাইয়া। মায়াকে অতিরিক্ত রেগে যেতে দেখে রাফা এগিয়ে আসলো। জোর করে টেনে মায়ের কাঁধ জড়িয়ে ধরতে চাইলে মায়া রাফার হাতটা ঝটকায় ফেলে দিতে রাফা আবারও মায়ের কাঁধ জড়িয়ে ধরতে ধরতে বলল, দেখ জানো, আমি যেটা করেছি সেটা তোর ভালোর জন্যই করেছি। যদি সেদিন আমি এসব না করতাম তাহলে হৃদ ভাইয়া হয়তো আজও আসতো না তোর কাছে। তুই বল, বিগত 3 মাস ধরে ভাইয়ার রাগ ভাঙানোর চেষ্টা করেছিস, পেরেছিস বল? হয়তো আমার তরিকা ভুল ছিল, কিন্তু উদ্দেশ্য সঠিক ছিল। তুই ভাইয়ার জন্য কষ্ট পাচ্ছিলি, যেটা আমার ভালো লাগছিল না। এজন্য আমার উদ্দেশ্য ছিল যে করেই হোক ভাইয়া অন্তত তোর কাছে ফিরে আসুক, তারপর তোদের দুজনের রাগ অভিমান এমনি চলে যাবে। রাফার কথায় মায়ার রাগ কমল। খানিকটা নমনীয় হয়ে মায়া বলল, তাই বলে এসব পাঠাবি? অন্য কিছু করতেই। তুই তো কত কিছু করেছিস ভাইয়াকে ফিরাতে, কাজ হয়েছে বল? তাছাড়া তখন এর থেকে বেটার অপশন আমার মাথায় আসেনি। ওই মুহূর্তে মনে হয়েছিল আমি যা করছি সেটাতে ঠিক কাজ হবে। হয়েছেও তাই, ভাইয়া ঠিকই চলে আসলো তোর টান খেয়ে। রাফার কথায় মায়া গলে গেল। আসলেই মায়া বিগত 3 মাসে অনেক কিছু করেছে হৃদের অভিমান ভাঙাতে, যেটাতে মায়া ব্যর্থ হয়েছিল। তবে রাফা যা করেছে তাতে তরিকা ভুল হলেও সঠিক কাজ হয়েছে। হৃদকে চট্টগ্রাম ফেরাতে সক্ষম হয়েছে। তবে হৃদের কাছে মায়ার ইজ্জত শেষ। হৃদ ভাবছে মায়া এসব কিছুর লিঙ্ক পাঠিয়েছে তাকে। এই জন্যই তো হৃদ মায়ের সাথে অদ্ভুত অদ্ভুত ব্যবহার করছে। আর এখন তো সোজা বলে দিয়েছে মায়া হৃদকে ছাড়া অন্য কোথাও থাকতে পারবে না। বলতে গেলে রাফার কাজে মায়ের ভালোও হয়েছে, আবার বিপদেও পড়েছে। ভালো হয়েছে কারণ মায়া সবসময় হৃদকে চোখের সামনে পাবে, আর বিপদের কথা মায়া কাউকে বলতে পারছে না যে মায়ার স্বামীর ওর সাথে কেমন কেমন কাজ করে বেড়াচ্ছে। উফ, এই পুরো বিষয়টাতে জুঁই বোকার মতন দাঁড়িয়ে। মূলত মায়া রাগের কারণটা জুঁই বুঝতে পেরে চুপ থাকলো। রাফা যে মায়ের সাথে উল্টাপাল্টা কিছু করেছে তার ধারণা জুঁইয়ের হয়েছিল আগেই, কিন্তু কাউকে কিছু বলল না। চঞ্চল রাফা মুহূর্তে মায়াকে নিচের দলে করে নিল।
মায়া কাঁধ জড়িয়ে গলাগলির ভাবও হয়ে গেল। জুই সেদিকে তাকিয়ে বিনোদন নেয়ার মাঝে কোথা থেকে আয়ন উপস্থিত হলো সেখানে। গলা কেশে সকলের মনোযোগ ভাঙতেই চমকে ওঠার মতন জুই পিছনে তাকাতে আয়ন এগিয়ে আসলো মায়ার দিকে। জুইকে ইগনোর করে মায়ার আপার সঙ্গে কুশলাদি বিনিময় করে আয়ন মায়াকে বলল, শুনলাম তোমার নাকি কলেজ ট্রান্সফার করাবে রিত। মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে বলল, উনি তো তাই বলল। আয়ন ভ্রু উঁচিয়ে জানতে চাইল, তোমার তাতে অসম্মতি আছে? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিতেই আয়ন সুন্দর হেসে বলল, রিত তোমাকে নিয়ে খুব সেন্সিটিভ মায়া, তোমার ব্যাপারে কারো ইন্টারফেয়ারেন্স পছন্দ করে না। ও যেটা বলে সেটা শুনে যাও মায়া। তোমার উপর আসা সকল বিপদের মোকাবিলা হৃদ একাই সামলে নেবে। তুমি শুধু ওর হয়ে থাকো, বাকিটা ও সামলে নেবে। আয়নের কথায় মায়া আবারও মাথা কাত করে সম্মতি দিতে আয়ন অল্প হাসল। ফের মায়ের উদ্দেশ্যে বলল, তাহলে তোমরা ক্লাসে যাও মায়া, আমি জুইকে সঙ্গে নিয়ে যাচ্ছি। আয়নের কথায় জুই চুপ রইল। আয়ন বলেছিল জুইকে বিকেলে দেখা করতে, কিন্তু তার আগেই যে সকাল সকাল দেখা করতে আয়ন চলে আসবে তা বোঝেনি জুই। মায়া আয়নের কথায় পাল্টা প্রশ্ন করে জানতে চাইল, কেন ভাইয়া? একটু কাজ আছে যেটা জুইকে ছাড়া সম্পূর্ণ হবে না। ও ক্লাস করবে না? আজ করবে না। আচ্ছা। মায়া আবারও ঘাড় কাত করে সম্মতি দিতে দিতে রাফাকে নিয়ে চলে যেতেই জুই ইতস্তত বোধ করলো আয়নের সম্মুখে দাঁড়িয়ে। আয়নের পিছনে ঘুরেই জুইয়ের ইতস্তত মুখটা দেখে কপাল কুঁচকে বলল, আপনার আবার কি হলো জুই? এমন করছেন কেন? নত মস্তিষ্কের জুই মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে বলল, কিছু হয়নি। আয়ন কলেজ মাঠে দাঁড়িয়ে কথা বাড়াতে চায়নি, কারণ আশেপাশে অনেকেই এদিকটায় তাকিয়ে ওদের দেখছে। আয়ন কলেজ গেটের বাইরের পথে হাঁটা দিতে দিতে জুইয়ের উদ্দেশ্যে বলল, আমার সাথে আসুন জুই। আয়নের পিছন পিছন জুইও হাঁটল। আয়নের গাড়ির সামনে আসতে দরজা খুলে দাঁড়ালো। জুই আর চোখে আয়নের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। আয়ন পূর্ব থেকে গাড়ির দরজা খুলে জুইয়ের দিকে তাকিয়েছিল বলে দুজনের চোখাচোখি হলো। ইতস্ততে জুই লজ্জায় দ্রুত গাড়িতে উঠে বসতেই আয়ন ড্রাইভিং সিটে গিয়ে বসল। গাড়ি স্টার্ট করতে করতে আয়ন বলল, আপনার বান্ধবী নাদিয়া কোথায় জুই? আজ আসেনি? আয়নের ছোট কথাটা যথেষ্ট ছিল জুইয়ের মোড সুইংয়ের জন্য। মুহূর্তে জুইয়ের সকল জড়তা বিরক্তিতে রূপান্তরিত হলো আয়নের এক কথায়। আয়ন জুইয়ের রাগের কারণটা বুঝতে পেরে আবারও একই সুরে বলল, আপনি আমার ভালোবাসার প্রস্তাবটা আপনার বান্ধবী নাদিয়াকে জানিয়েছিলেন জুই? জুই বিরক্তিতে অতিষ্ঠ হয়ে জেদ্দি গলায় বলল, জানি না, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন সেটা বলুন আগে। আয়ন গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, যেখানে নতুন সম্পর্ক করা হয় সেখানে। আয়নের কথার মানে জুই বুঝতে না পেরে বলল, মানে মানে আজকে আমার বিয়ে, সেজন্য আপনাকে নিয়ে যাচ্ছি সাক্ষী হতে। জুই আয়নের কথা সিরিয়াসলি নিল না। অহেতুক মজা বলে উড়িয়ে দিতে দিতে বিরক্তি গলায় বলল, আপনার বিয়েতে আমার কি কাজ? আমাকে কেন নিয়ে যাচ্ছেন? আমি কেন সাক্ষীটাক্ষী হতে পারবো না? আমাকে কলেজে দিয়ে আসুন, ক্লাস করব। জুইয়ের কথায় আয়ন আর হেয়ালি করল না, বরং সিরিয়াস হয়ে বলল, কালকের কথা ভুলে যাচ্ছেন জুই? আপনি তো আমাকে কাল ওয়াদা করেছিলেন যে আমি যা চাইব আপনি তাই আমাকে দিবেন। তাহলে আজ কেন নিজের কথার খেলাপ করছেন? আয়নের কথায় জুই শান্ত হতে হতে বলল, আমি কথা খেলাপ করছি না, আমাদের রক্তে নেই কথা দিয়ে তা খেলাপ করা। আপনি বলুন আপনার কি চাই? আয়ন সরাসরি আবদার করে বলল, আপনাকে চাই জুই। জুই শকড হওয়ার মতন করে বলল, মানে? আয়ু জুইকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বলল, আমি আপনাকে আজ বিয়ে করতে চাই, করবেন আমাকে বিয়ে? অসম্ভব। জুইয়ের অসম্মতিতে আয়ন শান্ত কণ্ঠে বলল, আমার হয়ে যান জুই, সারা জীবন আগলিয়ে রাখবো আপনাকে। যদি আজ আমাকে ফিরিয়ে দেন তাহলে লাইফে আপনি কখনো তৃতীয় চান্স পাবেন না আমার জীবনে ফিরে আসার। আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে দুজনের জন্য এই ডিসিশন নিয়েছি জুই। আমাকে খালি হাতে পেরাবেন না, বাকিদের সামলে নেওয়ার দায়িত্ব আমার। আপনি শুধু হাঁ বলুন। আয়নের কথায় যেন জুইয়ের মাথায় আকাশ ভেঙে পড়ার মতন চাপ পড়ছে। খালি মস্তিষ্ক ধপধপ করছে আয়নের কথাগুলো। জুই কিছু বুঝে না বুঝে শুধু আয়নকে না করে যাচ্ছে একের পর এক। অসম্ভব। জুইয়ের না করার সঙ্গে সঙ্গে গাড়িটি থামলো একটা কাজী অফিসের সামনে। কলেজ থেকে মাত্র 10 মিনিট দূরে কাজী অফিসটি, আর সেখানে অনেকে দাঁড়িয়ে। রাদীপকে দেখা গেল হাতে দুটো বরমালা নিয়ে আয়ন জুইয়ের অপেক্ষা করছে উৎফুল্লতায়। সঙ্গে 4টি মেয়ে
আর 7-8 জনের মতন দামড়া দামড়া ছেলে নারী একত্রে। আয়নের গাড়িটি থামতে সকলে হইচই করে এদিকটায় এগিয়ে আসতে চাইলে আয়ন গাড়িতে বসা অবস্থায় হাতে ইশারায় সবাইকে থামতে বলল। সকলে থেমে যেতেই আয়ন দীর্ঘশ্বাস নিজের মধ্যে টেনে আস্তে ধীরে বলল, আপনার হাতে 1 ঘন্টার মতন সময় আছে জয়ী। 1 ঘন্টা ভেবেচিন্তে তারপর উত্তরটা দিবেন আশা করি। এখন থেকে হয় আপনার সাথে আমার নতুন যাত্রা শুরু হবে, নয়তো এখানে সব কিছুর ইতি ঘটবে। এখন বাকি সম্পূর্ণটা আপনার হাতে, এতে আমি জোর করব না। তবে একটা কথা মাথায় রাখবেন জয়ী, আজ আমি এখান থেকে খালি হাতে ফিরে গেলে সোজা বিয়ে করে নেব পারিবারিক পছন্দের মেয়েকে। আমার দেখা আপনি কখনোই পাবেন না। আপনি যদি রাজি থাকেন তাহলে গাড়ি থেকে নেমে দাঁড়াবেন, মেয়েরা এসে আপনাকে নিয়ে যাবে। অসম্মতি হলে সমস্যা নেই, গাড়ি থেকে নামার প্রয়োজন নেই। আমি বুঝে নিব আপনি বিয়েতে রাজি নন। কথাটা বলে আয়ন গাড়ি থেকে নেমে চলে গেল নিজের বন্ধুদের উদ্দেশ্যে। জয় অশ্রুসিক্ত চোখে ঠোঁট কামড়িয়ে কাজে অফিসের দিকে তাকালো। এই মুহূর্তে জয়ের কি ডিসিশন নেওয়া উচিত বুঝতে না পেরে 2 হাতে মুখ ঢেকে ফুপাতে লাগলো কান্নায়। মায়া পরিস্থিতির শিকার হয়ে পরিবারকে না জানিয়ে বিয়ে করেছে বলে এটা নিয়ে কত কিছু হচ্ছে। ওদের পরিবারের মানুষজন জানলে কি হবে সে ভয়ও আছে ওরা। এমন একটা পরিস্থিতিতে আয়ন কিভাবে জয়কেও এনে দাঁড় করালো। জয়ের এখন কি করা উচিত? আয়নকে ফিরিয়ে দেওয়া নাকি গ্রহণ করা উচিত? আয়নকে আজ ফিরিয়ে দিলে চিরতরে জয় আয়নকে হারাবে। বারবার আয়ন আসবে না জয়ের কাছে ভালোবাসার দাবি নিয়ে ছোট হতে। আবার আয়নকে গ্রহণ করে যদি এই মুহূর্তে বিয়ে করে নেয় তাহলে ওর পরিবারের সঙ্গে আবারও বড় ধরনের ধোঁকাদারি হয়ে যাবে, যেটা জয়ের দ্বারা কখনোই সম্ভব নয়। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।